বেসিক থেকে ভেরি বেসিক থেকে শুরু করব, কারণ মাঝে মাঝে আমাদের আমরা একটু এগিয়ে গেলেও পিছিয়ে গিয়ে কিছু জিনিস একবার করে রিক্যাপ করে নেওয়া উচিত তার জন্য। তাই বেসিক অফ ক্যাপিটাল মার্কেট মানে স্টক মার্কেটের স্ট্রাকচার, ফাংশন, এই ব্যাপারগুলো আলোচনা আমরা করব। একদম শুরু থেকে শুরু হচ্ছে, মানে এটা এমন একটা এটা এমন একটা টপিক, যে টপিকটা জানলে হয়তো আমরা প্রথমেই তাই পুরোনোগুলো একবার করে রিক্যাপ করার জন্য আমাদের মাঝে মাঝে এরকম পুরোনো টপিক নিয়ে আলোচনা করা দরকার। ক্যাপিটাল মার্কেট কি, তার ফাংশন, স্ট্রাকচার গুলো নিয়ে আলোচনা হবে আজকে। তো প্রথমে আমি একটা চার্ট দেখাই। এটা হচ্ছে ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেট। আমি ভিডিওটা রেকর্ড করছি, আমি দিয়ে দেবো, উম, লিখলেও অসুবিধা নেই। ক্যাপিটাল মার্কেটের স্ট্রাকচার হচ্ছে এরকম। ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেটের হচ্ছে মার্কেট, দু রকম মার্কেট হয়, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি মার্কেট। একটা আর ইনস্ট্রুমেন্ট গুলো কি, মানে কিসের উপর কাজ হয়, সেই কাজ করতে গেলে ইন্টারমিডিয়ারি কি আছে, আর রেগুলেশন কি কি আছে। রেগুলেটর, সেবি দ্বারা রেগুলেট করা হয়। প্লেয়ার কারা, মানে কারা কারা এখানে কাজ করে, কারা কারা পার্টিসিপেট করতে পারে। সিআরএ মানে ক্রেডিট রেটিং এজেন্সি, যেমন ক্রিসিল বা এরকম কোম্পানিগুলো। কর্পোরেট মানে বড় বড় বিজনেস যাদের আছে। ইন্টারমিডিয়ারিজ মানে যারা শেয়ার খান, আইএফএল, মতিলাল অসওয়াল, এদের মতো ব্রোকার হাউস গুলো। ইন্ডিভিজুয়াল মানে আমরা, বা এইচএনআই যারা হয়। এইচএনআই মানে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল। ব্যাংকস, আর এফডিআই, এফআইআই। এখানে আরেকটা জিনিস ইনক্লুড করা হয়নি, সেটা এখানে ইনক্লুড করা আছে। কর্পোরেট ব্যাংকস এগুলোতে ইনক্লুড করা আছে, সেটা টার্মটা ইউজ করা হয়নি, সেটা হচ্ছে ডিআইআই। ডিআইআই হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, মানে যারা মিউচুয়াল ফান্ড কেনে তারা হচ্ছে ডিআইআই। আর এফডিআই মানে হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এফডিআই মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টর বা ইনভেস্টমেন্ট কোম্পানি। এফআইআই মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট। প্রায় একই কথা, দুটো টার্ম কখনো কখনো ইউজ হয় বলে এই কথাটা বলা হয়েছে। ক্যাপিটাল মার্কেটের কনস্টিটিউয়েন্টটা কি, এই হচ্ছে ক্যাপিটাল মার্কেট। এখানে কি আছে, স্টক এক্সচেঞ্জ আছে, ব্যাংকার্স আছে, ইনভেস্টর আছে, স্টক ব্রোকার আছে, যারা ডিপোজিট করে তারা আছে, ডিপোজিটারি পার্টিসিপেন্ট আছে, মার্কেট রেগুলেটর আছে মানে সেবি, ইস্যুয়ার ইস্যুয়ার্স আছে, স্পেলিংটা ভুল আছে। সো এগুলো এগুলো সব মিলিয়ে হচ্ছে ক্যাপিটাল মার্কেট। মানে এখানে আমি যদি একটা ইন্ডিভিজুয়াল হিসাবে স্টক বা স্টক মার্কেটে যা যা ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো যদি কেনা বেচা করতে যাই, কি কি ইনস্ট্রুমেন্ট আছে আমরা সেগুলো আলোচনা করব। যদি কিনতে যাই, আমি সরাসরি কিনতে পারবো না, সেই ক্ষমতা আমার নেই। সরাসরি কেনাও যায়, কিন্তু আমাদের মতো ইনভেস্টারদের সেই ক্ষমতা নেই। তাই আমাদের দরকার স্টক ব্রোকার, জিরোধা, ফায়ার্স, বা এরকম আরো যারা আছে, আইএফএল, মতিলাল অসওয়াল, শেয়ার খান, এরা এরা হচ্ছে স্টক ব্রোকার। স্টক ব্রোকারদের বলা হয় ইন্টারমিডিয়ারিজ। আমরা ডাইরেক্ট কখনো কিনতে পারবো না। কিনতে পারবো যদি আমি সেবি পার্টিসিপেন্ট হয়, সেটার জন্য বহু টাকা লাগে। তখন আমি ডাইরেক্ট আমার কোডে ওরা যেভাবে কাজটা করে সেই কাজটা আমরা নিজেরা করতে পারবো। সেইটা সব সময় আমাদের রিটেল ইনভেস্টরদের অত টাকা খরচ করে, বা আমাদের তো ইনভেস্ট করার মতো ক্যাপিটাল অনেক বেশি নয়। তাই ওই জন্য আমরা সরাসরি সেবিতে রেজিস্টার্ড হয়ে ওই জায়গাটা নিতে পারি না। সেই জন্য আমরা ইন্টারমিডিয়েটের মাধ্যমে যাই, তারাই হচ্ছে স্টক ব্রোকার। বলছি,
ক্যাপিটাল মার্কেটে ইনস্ট্রুমেন্ট শেষে আমি সবার প্রশ্ন নেবো, হ্যাঁ, আমি আগে এটা শেষ করে ফেলি। ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্ট কি? স্টকস আছে, বন্ডস আছে, এগুলো হচ্ছে স্টক মার্কেটের ইনস্ট্রুমেন্ট। বন্ড মার্কেট স্টক মার্কেটের থেকে অনেক বড়। তো বন্ড কিরকম হয়, ধরলাম যে আমি একটা কোম্পানি খুলেছি, কোম্পানিটার কিছু টাকা পয়সা দরকার, তখন আমি মার্কেটে বন্ড কিছু ছাড়বো, যে আমি 7% কি 8% রেটে আমি তোমাকে ইন্টারেস্ট দেবো, তুমি আমাকে টাকা দাও, যেমন হয় আর কি। সেইভাবে যেমন এখানকার কিছু বড় ব্যবসায়ী, অন্য যাদের বেশি ক্যাপিটাল আছে কিন্তু ব্যবসা নেই, তাদের কাছ থেকে টাকা ধার নেয় বেশি সুদে, খানিকটা সেই রকম। এটা লিগ্যাল নয়, ওটা লিগ্যাল। আর স্টকস মানে বিভিন্ন কোম্পানির, যেগুলোকে ইকুইটি শেয়ার বলা হয়, সেগুলোকে বলা হচ্ছে স্টক। ঠিক আছে, এই স্টক গুলো আমরা কেনাবেচা করে লাভ করতে পারি। এখানে দু রকম ভাবে কেনাবেচা করা যায়। দু রকম কিরকম? একটা হতে পারে যে আমি কোম্পানিটাকে ভালো না খারাপ বুঝলাম, ভালো করে অ্যানালিসিস করে ঢুকলাম, কোম্পানির যেমন প্রফিট হবে আমারও প্রফিটটা সেরকম হবে। আমি স্টক কেনা মানে কোম্পানিটার একটা শেয়ার কেনা, কোম্পানিটার একটা অংশীদার হয়ে যাওয়া। শেয়ার কথাটার অর্থই হচ্ছে যে আমি অংশীদারিত্ব পাচ্ছি। আমি যদি একটা শেয়ারও কিনি, কোম্পানি আমাকে শেয়ার হোল্ডার হিসাবেই কিন্তু, অংশীদার হিসাবেই কিন্তু আমাকে গণ্য করবে। এবং যখন যখন মিটিং হবে, যখন যখন যা ডিসিশন নেওয়া হবে, সব ক্ষেত্রে কিন্তু মেল পাঠাবে, প্রত্যেক ক্ষেত্রে, এবং আমরা দেখেওছি এগুলো হয়। তো আমার যদি স্টকের পার্সেন্টেজ কোনো একটা কোম্পানিতে 0.001%ও হয়, আমি কিন্তু একটা অংশীদার, এবং সেইভাবে আমি যেমন গ্রোথ হবে কোম্পানি, আমিও সেইভাবে প্রফিট গেন করব। কিন্তু আমরা সেভাবে কাজ করি না। আমরা কিভাবে কাজ করি? স্টক কিনলাম, স্টক বেচে, দাম বাড়লো বেচে দিলাম, এইভাবে আমরা কাজ করি। এখন ওই জায়গাটায় পৌঁছাতে গেলে কি করতে হয়? ওই জায়গাটায় পৌঁছাতে গেলে শেয়ারের অংশীদারিত্ব একটু বেশি হতে হবে। সেটা হলে তাহলে আমার বক্তব্যগুলোও হয়তো বোর্ডে, মানে ওদের যে বোর্ড মিটিং হয় সেখানে কাজে লাগবে। এক্ষেত্রেও এরকম নয় যে আমার বক্তব্য কাজে লাগবে লাগবে না, কিন্তু যেহেতু ছোট্ট অংশীদারিত্ব, আমাদের কিন্তু মেল পাঠায়। আমি তো আজ পর্যন্ত একটা কোম্পানিতেও কোনোদিন এজিএম মিটিং অ্যাটেন্ড করিনি। ফলে উম, আমরা যখন দেখি শেয়ার হোল্ডিং প্যাটার্ন, মানে 100টা শেয়ারের মধ্যে আমার কটা শেয়ার ওই কোম্পানিতে আছে, যখন দেখি কে কে কিনে রেখেছে 100টা শেয়ারের মধ্যে কে কে, সেই শেয়ার হোল্ডিং প্যাটার্নে তাদের নামই দেখানো থাকে যারা মিনিমাম 1%-এর বেশি বাই করেছে। মিনিমাম 1% শেয়ার, সেটা কয়েক হাজার কোটি টাকার ব্যাপার উম, উম, বেশিরভাগ কোম্পানির ক্ষেত্রে। আর নিচে লেখা থাকে ওখানে পাবলিক ইনভেস্টর, কারা সেটা দেওয়া থাকে না, পাবলিক ইনভেস্টর দেওয়া থাকে, নাম দেওয়া থাকে না, কারণ তাদের সবারই অংশীদারিত্ব 1%-এর কম। বোঝা গেছে? এগুলো তাহলে কি কি বুঝলাম? স্টকস আর বন্ডস, এই দুটোতে এ করা যায়। স্টক কি বন্ড কি বুঝলাম। বন্ডও কিন্তু কেনা যায় ওইভাবে, গভর্নমেন্ট বন্ড গুলো আমাদের ব্রোকারের মাধ্যমে কেনা যায়। কি কি রকম ইনভেস্ট করা যেতে পারে? লং টার্ম ইনভেস্টমেন্ট হয়, ক্যাপিটাল ফরমেশনের যেটা বলছিলাম, ওই ছোট ছোট কোম্পানিগুলো বড় হওয়ার জন্য, ব্যবসা বড় করার জন্য, ক্যাপিটাল ফরমেশন করার জন্য যখন টাকা তোলে, তখন সেইভাবে আমরা ইনভেস্ট করতে পারি। রুলস অ্যান্ড রেগুলেশন এখানে কিছু আছে, যে যে রুলস গুলো আমরা সেবি তৈরি করে, এবং সেগুলো মেনে আমরা কাজকর্ম করি। ভুলভাল, যেমন খুব শীঘ্র, খুব রিসেন্টলি 2-3 দিন আগে একটা রুলটা আগে থেকেই ছিল, যে শর্ট সেলিং করতে গেলে সেবিকে আগে থেকে জানাতে হবে। শর্ট সেলিং কি আমরা পরে শিখবো। এক্সাম্পল অফ ক্যাপিটাল মার্কেট, আমি এক্সাম্পলে যাচ্ছি না, আমি ক্যাপিটাল মার্কেটের কথা বলে দিয়েছি অলরেডি। ইন্টারমিডিয়ারিজ আমি বলে দিয়েছি কারা হয়। দ্য মেন ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ ইন ইন্ডিয়া, মানে এখানে কার, এই যে স্টক ব্রোকারের মাধ্যমে কিনছি, আমি জিরোধার মাধ্যমে কিনছি, জিরোধার নামটা সবাই জানে বলে জিরোধার কথা বলছি, জিরোধার মাধ্যমে কিনছি। জিরোধা কোথায় লিস্টেড, মানে জিরোধা কোথায় কোথায় সাবস্ক্রিপশন নিয়ে রেখেছে, কোথায় কোথায় রেজিস্ট্রেশন নিয়ে রেখেছে? ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বোম্বে স্টক এক্সচেঞ্জ, এমসিএক্স, মিনিমাম এই তিনটেতে তাদের থাকবেই। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে মোটামুটি 1700-1800 কোম্পানি আছে, বোম্বে স্টক এক্সচেঞ্জে একটু বেশি কোম্পানি থাকে। আর এমসিএক্স হচ্ছে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ, এখানে কমোডিটি কেনা বেচা হয়, আলু, চাল, তেল, তিল, এসব কেনা বেচা হয়, সব রকমই করা যায়। আর একটা কথা, কারেন্সি, কারেন্সিরও হয়, সেটা এখানে বলা নেই, এদের মাধ্যমেই হয় কারেন্সি ট্রেডও আমরা করতে পারি। যেমন ডলারের দাম এখন 83 টাকা সামথিং, আমার মনে হলো ডলারের দাম কমবে, 82 টাকায় আসবে, তাহলে আমি এখন না কিনে এখন বেচে দিলাম,
পরে কিনে নিলাম, তাহলে আমার 1 টাকা করে লাভ হবে। কথার কথা বলছি। বা কারো মনে হলো যে ডলারের দাম 83 আছে, 84 হয়ে যাবে, তাহলে 1 টাকা বাড়বে। 1 টাকা মানে 1 টাকা লাভ হবে না, অনেক টাকা লাভ হবে, কারণ ওটাকে কয়েকটা লটে কিনতে হয় আমাদের। আর কি আছে? ব্যাংক আছে, ব্যাংকের মাধ্যমে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি। ইন্স্যুরেন্স কোম্পানিতেও ইনভেস্টমেন্ট বা ইন্স্যুরেন্স করতে পারি আমরা। পেনশন ফান্ড আছে, আর মিউচুয়াল ফান্ড আছে। মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আমরা ইনভেস্ট করি, এবং এটা হচ্ছে সব থেকে হেডেক লেস ইনভেস্টমেন্ট। আমি বলছি না যে বিরাট রিটার্ন হয়, রিটার্ন কম বেশি যা খুশি হতে পারে, কিন্তু হেডেক নেই। আমার হয়ে কাজটা কিছু ফান্ড ম্যানেজার যারা পড়াশোনা করেছেন, তারা এই ফান্ডটাকে ম্যানেজ করবেন, আমার টাকাটাকে ম্যানেজ করবেন। এখন এই মিউচুয়াল ফান্ডের ব্যাপারটা হচ্ছে খানিকটা চাষ করা লোককে দিয়ে করানোর মতো। খানিকটা ভাগে বলবো না আমি, কোনো একজনকে টেন্ডার দিলাম যে তুমি চালাও, আমার 5 বিঘে জমি আছে, তুমি চাষবাস করো, যা লাভ হবে তুমি তোমার পারিশ্রমিক নিয়ে তারপর বাকিটা আমাকে দেবে। এই কাজটা মিউচুয়াল ফান্ডের কিছু ফান্ড ম্যানেজার করে। এই হচ্ছে আমাদের মিউচুয়াল ফান্ডের সিস্টেম। মিউচুয়াল ফান্ডে হলে কি হয়, আমি অ্যাট এ টাইম কিছু টাকা দিলাম, বা ধাপে ধাপে কিছু টাকা দিলাম, এবং সেখান থেকে রিটার্ন পেতে থাকবে। মানি মার্কেটের কথায় আমি আসছি না, মানি মার্কেট নিয়ে আমাদের চিন্তা ভাবনা একদম বন্ধ করা উচিত। আহ, এরও রুল আছে। সেবি রোল, সেবি ওই রেগুলেশন গুলো, বিভিন্ন নিয়ম তৈরি করে, যে নিয়মগুলোর বাইরে গেলে আমাদের কিছু পেনাল্টি লাগে। এটা এই রুল পড়তে গেলে প্রচুর রুল পড়তে হবে, এগুলো আস্তে আস্তে আমরা মার্কেটে থাকতে থাকতে শিখে যাব। এই রুলগুলোর মধ্যে তাদের উদ্দেশ্যটা হচ্ছে স্টক মার্কেটে আমাদের অ্যাক্টিভিটি, যারা যারা ইনভেস্ট করছি, যারা যারা ট্রেড করছি, তাদের অ্যাক্টিভিটি, ইনভেস্টারদের অধিকার বজায় রাখা, সেফটি বজায় রাখা। সবসময় টিভিতে অ্যাড দিচ্ছে ইনভেস্ট, সোচ কার সমাজ কার ইনভেস্ট কার। সো প্রো হ্যাঁ, তাহলে এই এই হচ্ছে আমাদের সেবির রোল। ইনভেস্টার যারা আছে তারা যেন টাকাটা যেটা ইনভেস্ট করছে সেটা যেন সেফটি থাকে, সেটা তাদের অধিকার যেন বজায় থাকে, এই সমস্ত কোথাও যেন ফ্রড না হয়। যেমন খুব রিসেন্টলি 17 কোটি টাকার একটা ফ্রড হয়েছে। আম, আম, নাম করছি না, একজন ইউটিউবার, তিনি কল দিতেন যে আজকে এই কল কিনে নাও, এই পুট কিনে নাও, এইসব বিভিন্ন রকম, বা এই স্টক কিনে নাও, ওই স্টক কিনে নাও, দিয়ে তিনি বিভিন্ন রকম কোর্স, 16-17টা কোর্স সাজিয়েছিলেন, এবং প্রত্যেকটার জন্য 6,000 টাকা করে নিতেন, এবং অনেকেই জয়েন করতেন। ফলে এবং অনেকে লস খেয়েছেন, এবং যারা লস খেয়েছেন তারা এবার সেবিতে কোথাও একটা কমপ্লেন করেছে, এবং তাকে ধরে তার 17 কোটি টাকা, মানে ইনিশিয়াল পেনাল্টি হয়েছে 17 কোটি টাকা। এবার পরে কি হবে সেটা আমরা পরে জানতে পারবো। এই হলো, এইরকম ফ্রড যেন না হয় সেই ব্যবস্থা করার জন্য সেবি আছে। এবং কোম্পানিরও অনেক রকম ফ্রড হয়, কোম্পানি থেকেও যদি কেনা বেচায়। রিসেন্টলি একজন কমেডিয়ান এরকম কাজটা করেছে, বলিউডের একজন কমেডিয়ান, টাকা এমন একটা জায়গায় কোম্পানিতে ইনভেস্ট করেছিল, তার ফ্যামিলি সবাই ওখানে কোনো কারণে ইনভেস্ট করে ইয়ের দামটা বাড়িয়েছে, কাগজে বেরিয়েছিল, মাস 3-4 আগে কথা। ফলে তাকে ব্যান করে দেওয়া হয়েছে। পিয়ার সুন্দরকে ব্যান করে দেওয়া হয়েছে, অত বড় ট্রেডারকে ইন্ডিয়ান মার্কেট থেকে ব্যান করে দেওয়া হয়েছে লাস্ট 6 মাস আগে। তো এই কাজগুলো ওনারা করেন, কিন্তু খুব একটা যে এফিসিয়েন্টলি করে ফেলেন সবসময় এরকম কথা বলতে পারবো না, কারণ অনেকে এরকম ঘটনা না, যে ইউটিউবারের ক্ষেত্রে হয়েছে এরকম ঘটনা অনেক ঘটছে, কিন্তু সবার সব ক্ষেত্রে কমপ্লেন জমা পড়ছে না বলে এগুলো হচ্ছে না। যাই হোক, রিসেন্ট ডেভেলপমেন্ট মানে কি কি রুলস এসছে সেগুলো, এটা যে দেওয়া আছে, যেটা T+2 এর সেটেলমেন্ট সাইকেল, এগুলো পরে আমরা ঠিক বুঝতে পারবো। যারা আমরা নতুন, এগুলো বলতে গেলে অনেক কমপ্লেক্স হয়ে যাবে ব্যাপারটা, তাই আমি বলছি না, এটা এখন T+1 বা T3 তে আনার চেষ্টা চলছে। এই হলো আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট। আমি একবার একবার ছোট্ট করে বলে দিই পুরো ব্যাপারটা, একবার সাম আপ করে দিই। তাহলে ক্যাপিটাল মার্কেটে আমরা হলাম ইনভেস্টর বা ট্রেডার। আমাদেরকে ট্রেড করতে গেলে, মানে এই ব্যবসাটায় আসতে গেলে, আমার বা শেয়ার কেনা বেচা করতে হলে আমাকে কোনো একটা মাধ্যম দরকার। আমি ডাইরেক্ট বিএসসি বা এনএসসি থেকে সরাসরি কেনা বেচা করতে পারবো না, কিন্তু ইন্ডিভিজুয়াল অনেকেই করতে পারে যাদের ক্যাপিটাল অনেক বেশি। তারা ওখানে, তাদের যদি উপযুক্ত কোয়ালিফিকেশন থাকে, তাহলে ওখানে রেজিস্টার্ড হতে পারবে। বেশ ভালো টাকা লাগে। সেই রেজিস্ট্রেশনের পর সে কিন্তু ডাইরেক্ট কোড পেয়ে ওখানে কেনা বেচা নিজেও করতে পারে।
ব্রোকারেজ লাগবে না। আমাদের যে কেনাবেচা করার জন্য দালালি দিতে হয়, যেটাকে দালালি বলা হয়, ব্রোকারেজ বলি আমরা ইংরেজিতে, বাংলায় হচ্ছে দালালি বলি আমরা, সেটা যারা ওখানে রেজিস্টার তাদের মাধ্যমে করি বলে দিতে হয়। সেইটা আমাদের লাগবে না যদি ওটা করতে পারি, কিন্তু অত টাকা দিয়ে যদি আমরা করি তার থেকে অনেক বেশি টাকা থাকতে হবে আমাদেরকে। বোধহয় এখন 10 লাখ টাকা লাগে মিনিমাম, মিনিমাম 10 লাখ টাকা না 25 লাখ এরকম হবে। তাহলে এই 25 লাখ টাকা দিয়ে কেউ যদি রেজিস্টার্ড হয়, হ্যাঁ, উম, ওটাও দেখবি বোধহয় কোম্পানির ক্ষেত্রে, মানে গ্রুপের ক্ষেত্রে, একটা একটা গ্রুপের হয়, একটা ইন্ডিভিজুয়ালের হয়, দুটো আলাদা। 1 কোটি ছিল বলে মনে হয়, জানেন, মনে ছিল অত। যাই হোক তাহলে হয়তো, হুম, যাই হোক, তাহলে তাহলে ওখানে রেজিস্টার্ড হয়ে গেলাম, আমি রেজিস্টার্ড হয়ে কাজ করতে পারি, নাহলে কেউ রেজিস্টার্ড হচ্ছে যাদের টাকা আছে, তাদের থ্রু দিয়ে আমরা কাজ করি। এটা হলো ইন্টারমিডিয়ারিজ, যাদেরকে ব্রোকার বলি। আমি একদম ছোট্ট করে দিচ্ছি ব্যাপারটা, ঠিক আছে? তাহলে সেখানে আমি ক্যাপিটাল নিয়ে গেলাম। এখানে ইনভেস্টমেন্ট 500 টাকা থেকেও শুরু হতে পারে। এখন তো 0 টাকায় অ্যাকাউন্ট খোলা যায়, এবং আমি 100 টাকা দিয়েও শুরু করতে পারি। আর একটা স্টকের দাম 20 টাকা, আমি 5টা কিনলাম। কিন্তু কোন স্টকটা কিনবো আর কোনটা কিনবো না, এটাই হচ্ছে শেখার মূল বিষয়। কখন কিনবো, কখন বিক্রি করব, সেটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয়। শুধু স্টক মার্কেটে এসে গেলেই হবে না, পুরো স্ট্রাকচারটাকে বুঝতে হবে আগে, কিভাবে কাজ হয়, কিভাবে আমরা লাভ করতে পারি, লাভ করার একটা সিস্টেম কি, একটা নিজেকে সিস্টেম বানাতে হবে। সেই সিস্টেম আমরা এখানে আলোচনা করি রেগুলারলি। বিভিন্ন সিস্টেম হয়, যার যেমন সুইটেবল। কেউ অনেক দিনের জন্য কাজ করে, কেউ প্রতিদিন কাজ করে, কেউ 1 সপ্তাহের জন্য কাজ করে, মানে এক এক স্টকের কথা বলছি, কেউ 3 মাসের জন্য করে। সবার চিন্তা ভাবনা আলাদা আলাদা আছে, তাই মার্কেটে কেউ লাভ করে কেউ লস করে। এবার কারো মনে হতে পারে এই ক্যাপিটাল মার্কেট তৈরি হলো কেন? এমন কোনো দেশ নেই, অন্তত আমার জানা নেই, যেখানে ক্যাপিটাল মার্কেট নেই। এটার উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের যে উদ্বৃত্ত টাকা আছে, সবাই, অনেক সাধারণ মানুষের উদ্বৃত্ত টাকা আছে, সেই টাকাটা আমরা যদি ইনভেস্ট করি, তাহলে আমাদের কোম্পানিগুলোর লাভ হবে, কোম্পানিগুলো আরো প্রোডাকশন বাড়াতে পারবে, ফলে আমাদের ইম্পোর্ট করার খরচ কমবে, এক্সপোর্ট করার ক্ষমতা তৈরি হতেও পারে। যেমন ইন্ডিয়ান রেলওয়ে এখন নিজে স্বতন্ত্র হচ্ছে, ইম্পোর্ট অনেক কমে গেছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট অয়েল কোম্পানি গুলোতে এমন ভাবে, মানে একটা ব্লেন্ডিং করছে, E20 বাইক বেরিয়ে গেছে, E20 ইথানল 20 বাইক অলরেডি বেরিয়ে গেছে। তাহলে এই বাইকগুলো উদ্দেশ্য, আমি অনেকবার বলেছি যে এখানে ব্লেন্ডিং করা হয়েছে ইথানলটাকে, ফলে কি হচ্ছে, 20% ইথানল যদি ব্লেন্ডিং করি, তাহলে আমাদের পেট্রোলটা 20% কম লাগবে। সেই পেট্রোলটা আমাকে আমদানি করতে হবে না, ফলে আমাদের যে ডলার খরচ হচ্ছে সেই ডলার খরচটা বেঁচে যাবে। তাহলে এখানে এখানে উপকার হচ্ছে। এবং এই যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, রাস্তাঘাট তৈরি হচ্ছে, কোম্পানিগুলোতে আমরা ইনভেস্ট করছি, গভর্নমেন্ট বন্ড কিনে আমরা ইনভেস্ট করছি। আমরা কি করে ইনভেস্ট করছি? যে কোনো ক্ষেত্রে আমরা যদি একটা আরডিও করি, সেই আরডির ইনভেস্টমেন্ট আসছে কোথা থেকে? আমার উদ্বৃত্ত টাকা থেকে। গোটা দেশটা চলছে কিন্তু আমাদের টাকায়, সাধারণ মানুষের টাকায়। আর কিসে চলছে? কোম্পানির রেভিনিউ থেকে। কোম্পানির টাকা কোথা থেকে আসছে? হয় কোম্পানির রেভিনিউ থেকে, অথবা আমাদের পাবলিকের টাকা নিয়ে কোম্পানি গ্রো হচ্ছে, শেয়ার ইনভেস্টারদের টাকা দিয়ে গ্রো হচ্ছে। সেই ইনভেস্টারটা আমিও হতে পারি ছোটখাটো, আবার কোনো বড় ইনভেস্টারও আছে, বিজয়কে দিয়েও আছেন, টাটাও আছেন, রতন টাটাও আছেন। তো এইভাবে একটা দেশ আস্তে আস্তে গ্রো করে, এবং সেই গ্রো করতে গেলে যত বেশি একটা দেশ ইম্পোর্ট কমিয়ে এক্সপোর্ট বাড়াতে পারবে, তত দেশের ফান্ডামেন্টাল, তত দেশের ফাইন্যান্সিয়াল গ্রোথ হবে, যেটা চায়নার খুব ফাস্ট হয়েছে। এবং সেই জায়গাটা শোনা যাচ্ছে, অ্যানালিসিস থেকে বোঝা যাচ্ছে যে, এবং ইন্ডিয়া যেভাবে গ্রো করছে, মনে হচ্ছে যেন ইন্ডিয়া চায়নার জায়গাটা খুব তাড়াতাড়ি ধরে ফেলেছে। একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে যে লাস্ট 5-7 বছরে ইন্ডিয়ার একটা পুরো ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটা বদলে গেছে। কোথাও, মানে আমি কোনো রাজনৈতিক কথাবার্তা বলছি না, দেখলে বোঝা যাবে, নিজেরা একটু যদি চিন্তা ভাবনা করি, যে লাস্ট 5-6 ইয়ার্সে ইন্ডিয়ান রেলওয়ে কোথায় গেছে। অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট বলছি না আমি, ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারটা বলছি। অ্যাক্সিডেন্ট তো কমেইছে, আমাদের দেশের পলিটিক্স খারাপ বলে অ্যাক্সিডেন্ট অনেক সময় অন্তর্ঘাতেও হয়, এগুলো বলতে কোনো অসুবিধা নেই, কাগজেই তো লেখা হয়। আর আর কোথায় উন্নতি হয়েছে? অনেক বেশি মানুষ এখানে ইনভেস্ট করছে। আচ্ছা, আমি যদি এখানে ইনভেস্ট না করি, আমি ভাবলাম যে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করবো, অ্যাকচুয়ালি কিন্তু আমি ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করছি। কেন ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করছি? আমার ওই ফিক্সড ডিপোজিটে যে আমাকে 7% ইন্টারেস্ট দিচ্ছে, ওরা কিন্তু 7%-এর বেশি কামাচ্ছে। ওরা কোথায় ইনভেস্ট করছে? ওরা সেই ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করছে।
তাহলে আলটিমেটলি যে আরডি করুক বা এফডি করুক বা টিডি করুক, যাই করুক না কেন, এনএসসি করুক, যাই করুক, সব টাকা কিন্তু ক্যাপিটাল মার্কেটে যায়। তাহলে আলটিমেটলি সব কোম্পানিগুলোতেই যাচ্ছে ঘুরে ফিরে। যখন ইন্টারেস্ট রেট বেশি হয় তখন আমাদের যে কোনো দেশের ইকোনমি একটু স্লো ডাউন হয়ে যায়। এগুলো ভাবতে হবে, বুঝতে হবে একটু কেন স্লো ডাউন হয়। তার কারণ হচ্ছে ওই সময় কোম্পানিগুলো দেখছে যে এখন ইন্টারেস্ট রেট বেশি, আমি যদি 1,000 কোটি টাকা কোথাও ধার নিই তাহলে আমাকে বেশি ইন্টারেস্ট পে করতে হবে, তাহলে আমার খরচটা বেড়ে যাবে, লায়াবিলিটিস বেড়ে যাবে। তাহলে আমি কখন এখন ধার নেবো না, আমি জানি 2024-এর মাঝখান থেকে বা 2025-এর শুরুর দিকে রেট কাট হবে, তখন আমি নেবো, তখন ইকোনমিটা আবার বুস্ট আপ হবে। আবার ইকোনমি বুস্ট আপ হয়ে গেলে কি হবে, তখন আহ, মানে যদি বেশি ইন্টারেস্ট যদি কমে যায়, মানুষ তখন আবার ব্যাংকে টাকা রাখতে চাইবে না, টাকা রেখে কি হবে, আমি খাটানোর চেষ্টা করবো বা আমার কাছে রাখবো, তখন আবার ইনফ্লেশন বেড়ে যাবে। ওই জন্য একটা নির্দিষ্ট সাইকেল ছাড়া ছাড়া ইনফ্লেশন বলে মুদ্রাস্ফীতি বলা হয়, মুদ্রাস্ফীতি আসে, আবার সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করে, যেটা এখন করার চেষ্টা হয়েছে লাস্ট 2-3 বছর ধরে, সেটা কন্ট্রোল করার চেষ্টা করে। ওই জন্য একটা সবসময় একটা ইকোনমিক সাইকেল চলে, সেই ইকোনমিক সাইকেলটা হচ্ছে এইরকম। ইন্ডিয়া যেমন একটা বুল রানে চলছে, স্ট্রং বুল রান, মানে সেই যে শুরু হয়েছে, যদি লং টার্মে দেখি তো এখনো বুল রান শেষ হয়নি, শেষ তো হয়নি, অনেকদিন শুরু হয়েছে 2010-এ। এটা হচ্ছে ইকোনমিক সাইকেল। আমি খুব ডিটেলসে যাব না, আমি ছোট্ট করে বলবো, কারণ দিস ক্লাস ইজ মিন ফর দ্য বিগিনার্স। এর উপর একটা বই আছে ভালো, মার্কেট সাইকেলস, একটু কঠিন বই, পড়তে ভালো লাগবে না হয়তো, কিন্তু খুব ভালো বই, মার্কেট সাইকেলস। এই যে আমরা এরকম গ্রাফ দেখেছি, সাউন্ডের চ্যাপ্টারে দেখেছি এরকম গ্রাফ, এটাকে ওয়েভ বলা হয়, যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা আমরা জানি যে এটাকে ওয়েভ বলা হয়। আর 9-10 পর্যন্ত সবাই পড়েছি এগুলো। আর এটা ম্যাথের স্যারেরা বুঝতে পারবেন যেটা সাইনের কার্ভ বোঝায়, এবং এটা এটার কি বলে? হুম। হুম। এটা খুলছে না। যাই হোক, আমি এটাই দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এইভাবে, এখানে এক্সপানশন হচ্ছে, এখানে পিকে পৌঁছালো, আবার কন্ট্রাকশন হবে, নিচে আসবে, আবার উপরে উঠবে, যেমন আমেরিকাতে কিছুদিন আগে পর্যন্ত ছিল, এখন হয়তো সেই ভয়টা কাটেনি, উপরে উঠবে আবার নিচে নামবে, এইভাবে চলবে, কখনোই একটা সবসময় আপ ট্রেন্ড চলবে না। আর এইভাবেই কিন্তু এই যে যেটা দেওয়া আছে, এইভাবে অ্যাকচুয়াল আমার মনে হয় এটা এটা সবসময়, মানে এই গ্রাফটা যেটা আমি আগেরটা দেখাচ্ছিলাম, এই গ্রাফটা সবসময় সব বইতে দেওয়া থাকে, কিন্তু আমার মনে হয় অ্যাকচুয়াল গ্রাফ এইরকম হওয়া উচিত, বিকজ অ্যাকচুয়ালি ইকোনমি তো গ্রো করছে আমাদের, বিশেষ করে ইন্ডিয়ার ক্ষেত্রে। তাহলে এই কার্ভটাকে একটু টিল্টেড হয়ে এইভাবে আমরা যদি ভাবি যে এইভাবে চলছে, বাড়ছে, কিন্তু কমা বাড়া করে করে বাড়ছে, এর সাথে আমাদের নিফটির গ্রাফ বোঝা যাবে। যাই হোক, আমি যেটা বলছিলাম যে ইকোনমি যদি খুব খারাপ অবস্থায় থাকে, সে ভালো হতে হবে, নাহলে দেশটা শেষ হয়ে যাবে। তাহলে সেই সময় আমাকে কি করতে হবে, আমার যত ইনভেস্ট করার মতো ক্যাপিটাল আছে সেই এই জায়গাটা ইনভেস্ট করা শুরু করতে হবে, বা যারা বুদ্ধিমান
যারা আরো মার্কেটটাকে একটু স্টাডি করে, যারা একটু বুদ্ধিমান, তারা এই জায়গা থেকে একটু একটু করে ইনভেস্টমেন্ট শুরু করবে, এই এই পর্যন্ত এখানে ম্যাক্সিমাম হয়ে যাবে। তাহলে কি হলো, সে ডাউনওয়ার্ড অ্যাভারেজিং করলো। কিন্তু এগুলো শিখতে যথেষ্ট সময় লাগবে, ঠান্ডা মাথায় ভাবতে হবে যে আমি কি সাইকেলটা দেখতে পাবো, কখনোই দেখা যাবে না এটা। আমার কোথাও এঁকে দেবে নাকি যে এই জায়গাটায় আছি, কোথাও এঁকে দেবে না। ইউল হ্যাভ টু অ্যানালাইজ অ্যান্ড ইউল হ্যাভ টু স্টাডি টু গেট দ্যাট পয়েন্ট। সো যদি মনে হয় যে বুঝি যে আমার মনে হচ্ছে যেন আমার মার্কেটটা খারাপের দিকে যাচ্ছে, ঠিক আছে, তখন আমি খারাপ পর্যন্ত আমি ইয়ে করবো, যখন আপ মুভ হবে তখন আমি থেমে যাবো বা কমিয়ে দেবো। তাহলে আমি এমন করতে পারি, যখন মার্কেটে ডাউনওয়ার্ড ডাউনওয়ার্ড মুভমেন্ট শুরু হবে তখন ইনভেস্টমেন্ট বাড়াবো, আর আপওয়ার্ড মুভমেন্ট যখন শুরু হবে তখন আমি ইনভেস্টমেন্ট কমাবো। এইভাবেই কিন্তু ইনভেস্টমেন্টে আমার রিটার্নটা বাড়ে, যেটাকে ক্যাগার বলা হয়, কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট। এবার আমি আসল কথায় আসি। এই পর্যন্ত সবার বোঝা গেছে? সবার বোঝা গেছে? মোটামুটি বোঝাতে পেরেছি আমি পুরো স্ট্রাকচারটা। এখন আমাদের ক্যাগার কত হওয়া উচিত? ক্যাগার মানে কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট। বুঝতে পারছিস তুই? পুরোটা বুঝতে পেরেছিস স্ট্রাকচারটা? মোটামুটি প্রথম দিন বুঝতে একটু সময় লাগবে, তুই এগুলো নিয়ে স্টাডি করবি। ক্যাগার মানে হচ্ছে যে আমি আজকে 100 টাকা রাখলাম, পরের বছর হচ্ছে, আসল কাজ হচ্ছে ক্যাগার। ওয়ারেন বাফেটের ক্যাগার হচ্ছে 20 থেকে 21%। উইলিয়াম ওনেল বলে একজন ইনভেস্টর ছিলেন, যিনি মোস্ট প্রবাবলি এখনো বেঁচে আছেন, আমার ঠিক মনে নেই। উনি 40% ক্যাগারে কাজ করেছেন, বেস্ট ইনভেস্টর। এরকম আরো অনেক লোক আছে, মানে শুধু উইলিয়াম ওনেল নয়, উনি বেশি পরিচিত। ওনার নামটা বেশি লোক জানে কারণ উনি অনেক বই টই লিখেছেন, অনেকের জন্য অনেক কাজ করেছেন। ওনার বই পাওয়াও যায়, আমার কাছেও আছে। তো কোনটা ঠিক, 40, 20? না, আমাদের ক্যাগার 6-7%। আমাদের ক্যাগার কত? 6-7% এফডিতে। আমাদের ইনফ্লেশন কত? নমিনাল ইনফ্লেশন কত? 6% ধরা হয়, মানে যারা ফাইন্যান্সিয়াল যারা অ্যানালিস্ট তারা 6% ধরেন, অ্যাকচুয়াল ইনফ্লেশন আলাদা। ইনফ্লেশন ব্যাপারটা কি আমি একটু বলি। আমি যদি আজকে 100 টাকা কিলো মাছ কিনি, সামনের বছর ওটা 106 টাকা হবে, 6% যদি ইনফ্লেশন ধরা হয়, হতেই হবে। আলু আমি ছোটবেলায় 10-12 টাকা কিলো তো হামেশাই পেতাম, কখনো বাড়া কমা হতো, হতো তো বাড়া কমা, এখনো বাড়া কমা হয়, কিন্তু বাড়া কমাটা 20-র উপর হয়ে গেছে। তাহলে ইনফ্লেশন বেড়েছে কিনা? কিন্তু ইনফ্লেশন বাড়াটা খারাপ নয়, ইনফ্লেশনটা একটা রেঞ্জের মধ্যে থাকাটা দরকার। ইনফ্লেশন হলে জিডিপিও বাড়বে, জিডিপি বাড়ছে বলে ইনফ্লেশন বাড়ছে, এগুলো খুব কমপ্লেক্স ব্যাপার, আমি খুব জটিলতায় যাব না, খুব জটিল ব্যাপারগুলো জানিও না আমি, সত্যি কথা বলতে কি। তাহলে আমাদের ইনফ্লেশন বাড়ছে, এবার আমি ব্যাংকে 7% পাচ্ছি, আমার ইনফ্লেশন 6%, তাহলে আমার ইনকাম কত? 1%। তাহলে আবার অ্যাকচুয়াল ইনফ্লেশন তো 6% নয়, কারণ ইনফ্লেশনে ধরা হয় শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো। এবার আমি একটা ফোন কিনছি, ফোনটা ইনফ্লেশনের মধ্যে ধরা হয় না। আমি একটা দামি চশমা কিনছি লেন্স কার্ট থেকে, ইনফ্লেশনের মধ্যে ধরা হয় না। কারণ এই জিনিসগুলো, এই লাক্সুরিয়াস জিনিস, আমি একটা গাড়ি কিনছি, আমি বাইক কিনবো, কেউ ভাবলো যে আমি বাজাজের প্লাটিনা কিনবো, কেউ ভাবলো ওই প্লাটিনাটা চেঞ্জ করে আমি এখন বাজাজের অ্যাভেঞ্জার কিনবো। তাহলে এটা তো আমার থিঙ্কিং এর উপর ডিপেন্ড করছে, সবই তো অ্যাভেলেবেল। কেউ হার্লে ডেভিডসন কিনবে, তাহলে আমি একটা জামা কিনবো 500 টাকায় পরবো, আবার কেউ জামাটা 1,500 টাকা দিয়ে কিনবে। তাহলে এই ইনফ্লেশন, লাক্সারির উপর ইনফ্লেশন গুলো তো ধরাই হয় না, তাহলে আমার রিটার্ন কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভ যদি আমি 7% এফডিতে যদি আমি জমা করি। তাহলে ইফ উই ওয়ান্ট টু বিট দ্য ইনফ্লেশন, অ্যাকচুয়ালি আমাদের রেট হওয়া উচিত মিনিমাম 12%। মিনিমাম 12% রেটে আমার টাকাটা গ্রো করা উচিত, মিনিমাম। এবার ব্যবসাদারদের কথা বলি, ব্যবসাদাররা টাকা জমাতে চায় না। যেমন বিশালক্ষী ফার্মেসি, কৃষি সেবা প্রতিষ্ঠান, উম, ঘড়ি ডিটারজেন্ট পাউডার, হেনা, কি, নির্মা ডিটারজেন্ট পাউডার, কৃষ্ণা স্টোর্স, এরা কেউ টাকা কিন্তু জমাতে চায় না। এম আই রাইট অর রং? বিজনেস পার্সনরা গেলে যতদিন না তার বয়স হচ্ছে, মনে হচ্ছে যে আমি বিজনেসটা একটু টাইমটা কমাবো, ততদিন কিন্তু জমাতে চান না। ঠিক কিনা বল? বাবাকে বলবি, দেখবি টাকা জমানোর কথা বলবে না। বিকজ বিজনেসম্যানদের কিন্তু
ক্যাগারটা 20%-এর বেশি। তারা বলবে এই মালটাই মার্জিন আমার 1%-ও নেই, অ্যাকচুয়ালি একটা প্রোডাক্ট ওটা, তার টাকাটা রোল কতদিন ধরে হচ্ছে সেটা বুঝতে হবে। 1 মাসে টাকাটা রোল হচ্ছে, কত টাকা রোল হচ্ছে সেটা বড় ব্যাপার। তাহলে সিএজিআরটা অনেক বেশি তাদের। তারা জানে ওই রিটার্ন কেউ দিতে পারবে না, কোনো মার্কেট দিতে পারবে না, কারণ মার্কেটে লসও আছে লাভও আছে। একটা বুদ্ধিমান একটা বুদ্ধিমান ইনভেস্টার ম্যাক্স টু ম্যাক্স 20% কামাতে পারে, ওয়ারেন বাফেট বলেছেন। এবং 20% কামানো মানে টাকা রাখার জায়গা থাকবে না। আমি এটা বারবার ক্লাসে বলেছি। আমরা সবাই 100%, 200%-এর কথা ভাবছি, সেটা তো 1% লোকও কামাতে পারে না। কেউ যদি 20% নিজের টাকাটাকে খাটিয়ে সিএজিআরটা 20% সিএজিআর বাড়াতে পারে, তার টাকা রাখার জায়গা থাকবে না। যদি 10 লাখ টাকা পর্যন্ত মার্কেটে ইনভেস্ট করতে পারে, জায়গা থাকবে না, মানে সে টাকা শেষ করতে পারবে না। 20%, কিন্তু আমরা 20% কথা ভাবি না। 20%-এর বেশি রিটার্নের অনেক স্ট্র্যাটেজি আমরা শিখেছি, কিন্তু কেউ আমরা ইমপ্লিমেন্ট করিনি 4-5 জন ছাড়া। তাহলে সেই কথাটা ভাবতে হবে আমাদের, কিভাবে আমি 20% পাবো মিনিমাম। তারপর যদি এক্সট্রা পারি, সেটা আমার এক্সট্রা গেন। এবার আরেকটা কথা বলি, তাহলে কি করে কয়েকজন করছে? ওয়ারেন বাফে কেন পারছেন না, অত বিলিয়ন ডলারের মালিক? যখন ক্যাপিটাল কম থাকবে তখন সিএজিআর বেশি হওয়াটাই স্বাভাবিক। ছোট ক্যাপিটালে সিএজিআর বেশি হওয়াটা স্বাভাবিক, ম্যানেজ করা সহজ। আমি ইনভেস্ট করতে পারি একটু বেশি রিস্ক নিয়ে, যত বেশি রিস্ক তত বেশি রিটার্ন। আমি কম ক্যাপিটালে বেশি রিস্ক নিয়ে আমি ওটাকে ইনভেস্ট করতে পারি, কারণ আমার ইনভেস্টেবল ক্যাপিটাল, ধর তোর কাছে মোট 9 লাখ 10 লাখ টাকা আছে, তুই 1 লাখ টাকা তুই ইনভেস্টেবল ক্যাপিটাল করলি, তুই জানিস এর মধ্যে 40% 50% আমি রিস্ক নিতে পারবো, ফলে ওটাকে বেশি রিস্কি ইনস্ট্রুমেন্টে ইয়ে করতে পারবি। যখন ক্যাপিটাল বড় হয়ে যাবে, সে চাইবে যে তোর 10% বাড়া মানে হচ্ছে 10,000 টাকা বাড়া, তার 10% বাড়া মানে কয়েক মিলিয়ন বিলিয়ন বাড়া। তার দরকার নেই তো। আর দরকার কি, সে কেন রিস্ক নিতে যাবে? আমরা যত বেশি রিটার্নের কথা ভাববো তত রিস্ক বাড়বে। ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, অপশন কেনা অপশন কেনা। আমরা রিটার্নের কথা ভাবি কি, আমি আমি দেখলাম যে আমি আমি এটা নতুনটা একদম বুঝতে পারি, ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। অপশন যদি কিনি, আমি আমি বুধবারে একটা অপশন কিনবো 3,000 টাকা। আমার মাথায় আছে ওই 3,000 টাকাটা 6,000 হবে। কত পার্সেন্ট রিটার্ন? 100%। কতদিনে? একদিনে। মুহূর্তেও হয়ে যেতে পারে, আবার জিরো হতে পারে। তাহলে আমি যদি, তার মানে এখানে কি বোঝাচ্ছে, যত বেশি রিটার্নের কথা ভাবছি আমাকে তত বেশি রিস্ক নিতে হচ্ছে। তাহলে আমি যদি রিটার্নের কথাটা ভাবাটা কমের দিকে ভাবি, তাহলে আমার রিস্ক নেওয়ার ক্ষমতাটা, চিন্তাটাও কমে যাবে। তাহলে কম রিস্কে বেশি রিটার্নের কথা আমি ভাবতে পারবো। তাই আমাদের প্রথম প্রথম হওয়া উচিত 20-25 ম্যাক্সিমাম। এই 20-25% রিটার্ন নিয়ে যদি আমি কাজ করতে, টার্গেট নিয়ে যদি কাজ করতে পারি, আমি এটুকু শিওর, যদি এখানে রেগুলারলি যেগুলো শেখানো হয় সেগুলো যদি চর্চা করা হয়, 40% পাওয়া কোনো ব্যাপার না। 40% পাওয়া কোনো ব্যাপার না, আমি অ্যাচিভ করেছি। এবং 40% মানে হিউজ। ওটা আস্তে আস্তে কমবে, 20%-এ থামলো বিশাল ব্যাপার। কারণ ইন্ডিয়ার ইন্টারেস্ট রেট আজকে আছে 6%, 7%, ওটা একদিনে 1-2% আসবে। এসে যেত করোনা না এলে, এতদিন হয়তো 2-3% এসে যেত। এখন আমরা সেভিংসে কত পাই? 3.5%। আগে কত ছিল? 5-6%। আমরা দেখেছি দেখেছি তো, 5-6% ছিল তো। কত আছে 3.5 এখন? সেভিংসে কিন্তু বেশি দেয় না, 2.5 হয়ে গেছে। আমি 3.5 লাস্ট জানতাম, আমার তো জানাই নেই 2.5। তাহলে এখন এই বাজারেই ইন্টারেস্ট রেট বেশি যখন, তখনই যদি 2.5 হয়, যখন ইন্টারেস্ট রেট কাট করা শুরু হবে তখন কি হবে বুঝতে পারছিস? টাকা রাখতে গেলে পয়সা দিতে হবে, যেটা জাপানে হয়। তাহলে এখানে কিচ্ছু থাকবে না, ইনভেস্ট করবে। আগে যেমন কি একটা সেভিংস অ্যাকাউন্ট আমি যত খুশি টাকা জমা দিতে পারি। সো এই হলো বেসিক স্ট্রাকচার অফ মার্কেট। আজকে এখানে বেসিক স্ট্রাকচারের উপর আলোচনাগুলো আমি শেষ করছি। আবার পরে, এই পরের ক্লাসে, সিএজিআর মানে হচ্ছে কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট। আমরা পরের ক্লাসে এইগুলোর ফলো আপ করবো। আসল কিন্তু আমি বলছি, স্ট্র্যাটেজি শেখার থেকেও বড় কথা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যান্ড সাইকোলজি।
নিজেকে চিনতে হবে আগে। ওকে, থ্যাংক ইউ, দ্যাটস